মৃগী রোগটা হলো আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভ গুলো থাকে ওখানে কিছু অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেটেড হয়। অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি লাইক শর্ট সার্কিট। আমাদের যেমন বাড়িতে ইলেকট্রিক্যাল সিস্টেমে যেমন শর্ট সার্কিট হতে থাকে, ব্রেনের মধ্যেও যদি শর্ট সার্কিটের মতো হয় তাহলে কিছু অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি জেনারেটেড হয়, এবং তারপর একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে সেটা ছড়িয়ে পড়তে থাকে, এবং সেটাই মৃগী বা খিঁচুনি বা কনভালশন এই নামে আমাদের বিভিন্ন এরিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত হয়। এটাকে বলা হয় এপিলেপসি বা মৃগী রোগ। এটা হচ্ছে অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি জেনারেশন ইন দ্য ব্রেন। কিছু মানুষ আছে যারা জেনেটিক্যালি, যাদের হেরিডিটি ওয়াইজ, যারা এই জিনটা ক্যারি করে, এপিলেপসি রোগটার জিনটা। তো সেই ধরনের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে তাদের এপিলেপসি থাকবে এবং তাদের মেডিসিন খেতে হবে সারা জীবনই। আবার কিছু কিছু রোগ আছে যেগুলোতে এপিলেপসি হতে পারে, যেমন যারো ব্রেন টিউমার হলো, কারোর হেড ইনজুরি হলো যেটা আমরা ডিসকাস করছিলাম, যাদের মেনিনজাইটিস হলো, ব্রেনে কোনো ইনফেকশন হলো, বা যাদের স্ট্রোক হলো, এই জাতীয় লোকজনদের এপিলেপসি হতে পারে। এটা হচ্ছে সেকেন্ডারি এপিলেপসি, আর ওটা হলো প্রাইমারি এপিলেপসি, যারা জিনটা ক্যারি করছে। যার এপিলেপসি হয়েছে তাকে তো প্রথমে ক্লিনিক্যালি দেখে, ধরুন যার কনভালশন হচ্ছে, যে হাত পা খিঁচছে, তার মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে, চোখ টোক উল্টে যাচ্ছে, জ্ঞান হারিয়ে যাচ্ছে, তো এই যে একটা সিমটমস অ্যান্ড সাইন্স থেকে প্রথমে আমরা ডায়াগনোসিস করি যেটা এপিলেপসি হচ্ছে। তারপর তার স্ক্যান করলে দেখা যায় তার ব্রেনের মধ্যে কোনো একটা অ্যাবনর্মালিটি রয়েছে। এবার তার ইইজি, ইলেকট্রো এনকেফালোগ্রাম বলে একটা ইনভেস্টিগেশন আছে, একটা পরীক্ষা, ইইজি, সেটা করলে সেটাকে ডায়াগনোসিস করা যায়। ইইজির আবার বিভিন্ন টাইপের ইইজি হতে পারে, যে এটা সিম্পল ইইজি হতে পারে, অর্ডিনারি ইইজি, আবার এটা ভিডিও ইইজি হতে পারে, ভিডিও ইজি। আবার ইজি অনেক সময় লং টার্ম ভিডিও ইজি হতে পারে। যে পেশেন্টের এপিলেপসি হচ্ছে তার অনেক সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 24 ঘন্টা ইজি করতে হয় উইথ ভিডিও। যখন এপিলেপসিটা হচ্ছে সেই টাইমে ইজি ক্যাপচার করা হয় যাতে ওই ইভেন্টের সঙ্গে ইজির একটা কোরিলেশন থাকে। এটাকে বলা হয় ভিডিও ইজি। ইজি হচ্ছে একটা ফিজিওলজিক্যাল ডায়াগনস্টিক মেথড, আর অ্যানাটমিক্যাল ডায়াগনস্টিক মেথড হলো এমআরআই। অনেক সময় পেট সিটি স্ক্যানও লাগে, পেট সিটি স্ক্যান, এটাকে ডায়াগনোসিস করার জন্য। কিছু এপিলেপসি হয়, পার্টিকুলারলি বাচ্চাদের যে এপিলেপসি গুলো হয় সেগুলো ইউজুয়ালি বড় হওয়ার সাথে সাথে এপিলেপসিটা অনেক সময় কম ছেড়ে সেরে যায়, আর হয় না বয়সকালে। আবার কিছু এপিলেপসি আছে যেগুলো কিওর হয় না, যেগুলো কন্ট্রোলে রাখা যায়, মানে যদি ওষুধ খায় তাহলে কন্ট্রোলে থাকবে, যদি ওষুধ না খায় তাহলে এপিলেপসি হবে। তো ইন দ্যাট কেস এপিলেপসিটা কন্ট্রোলেবল ডিজিজ বাট কিউরেবল ডিজিজ নয়, সেটাই আমরা বলে থাকি। প্রথম কথা, তো যদি এপিলেপসি হয় তাহলে তাদেরকে ডায়াগনোসিস করতে গিয়ে আগে আগে তাদেরকে নিউরোলজিস্টের কাছে যেতে হবে। সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে সেটা হচ্ছে, সেটা প্রাইমারি এপিলেপসি না সেকেন্ডারি এপিলেপসি। যদি তার একটা টিউমার থাকে, টিউমারটাকে অপারেশন করতে হবে, বা যা ট্রিটমেন্ট আছে। বাট মেন জিনিস হচ্ছে তাকে মেডিসিনটা ঠিক রেগুলারলি নিতে হবে। মেডিসিন মিস করা যাবে না, এবং মেডিসিনটা লাইফ লং অনেক সময় চালিয়ে যেতে হবে, লাইফ লং, সারা জীবন যতদিন বেঁচে থাকবে মেডিসিনটা নিতে হবে প্রপার ডোজে। যাদের এপিলেপসি আছে তাদের কিছু কিছু জিনিস অ্যাটলিস্ট প্রথম 1 বছর 2 বছর তো অ্যাভয়েড করা উচিত। সেটা হচ্ছে যেগুলো খুব ডেঞ্জারাস কাজ, যেমন ধরুন ড্রাইভ করা, বা মোটর বাইকে চড়া, কিংবা জলে নামা খুব ডিপ ওয়াটার ডাইভিং, কিংবা ধরুন এই ন্যাড়া ছাদে ঘুরে বেড়ানো, যে ছাদে কোনো রেলিং নেই, মানে এপিলেপসি হলে ছাদ থেকে পড়ে যেতে, বা আগুনের কাছাকাছি যাওয়া, যাতে এপিলেপসি হলে আগুনের মধ্যে পুড়ে যেতে পারে এই জিনিসগুলো। কিংবা মেশিনারি, খুব বেশি মেশিন চলছে কোনো কারখানায়, কারোর এপিলেপসি রোগ আছে, তার সঙ্গে কারো একটা থাকতে হবে। একা যদি থাকে, মেশিনের মধ্যে পড়ে গেল হয়তো, তখন তো তার হাত পা কেটে যাবে, তার ইনজুরি হবে, ড্যামেজ হবে। এই যে ডেঞ্জারাস জায়গাগুলোকে এপিলেপসি পেশেন্টের অ্যাভয়েড করাটা জরুরি। প্রথম যেটা করা উচিত, মানুষটাকে সাইড ফিরে, এক এক পাশ ফিরে শুয়ে দেওয়া উচিত, এক পাশ ফিরে, যাতে করে এপিলেপসির সময় তার যে নিজের থুতু বা লালাগুলো তার লাংস এর মধ্যে চলে না যায়, অ্যাসপিরেট না করে।
হুম, সাইড ফিরে সরে দেওয়া উচিত, এবং যদি পসিবল হয় কোনো নরম জিনিসকে দুটো দাঁতের মাঝখানে দিয়ে দেওয়া উচিত, যাতে জিভটা না কেটে যায়, জিভটা ওদের টাং বাইট, যদি সম্ভব হয় তাহলে নরম কিছু জিনিস। অনেকে কিন্তু শক্ত কিছু জিনিস দেয়, মানে চামচ টামচ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা করতে গেলে দাঁত ভেঙে যেতে পারে, ব্লিডিং হতে পারে। সুতরাং নরম কিছু জিনিস, যদি গজ থাকে, যদি রুমাল থাকে, সেইটা ঢুকিয়ে দেওয়া দরকার, যাতে করে দাঁত দাঁতে করে জিভটা কেটে না যায়। আর সাইড ফিরিয়ে শুয়ে দেওয়াটা সব থেকে বেশি জরুরি, যাতে অ্যাসপিরেট না করে। এপিলেপসি বেশিক্ষণ থাকবে না, কয়েক সেকেন্ড থাকবে, হয়তো বা 5 সেকেন্ড 6 সেকেন্ড, তারপর নিজে থেকে ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন ও গা হাত পা একেবারে ছেড়ে দেবে, সেই সময় তাকে হাসপাতালে শিফট করাটা উচিত। এইটা ডিপেন্ড করে কি জন্য তার এপিলেপসি হচ্ছে। যদি এটা জেনেটিক এপিলেপসি হয় তাহলে এটা কোনোদিনই সারে না, এটা ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হয়। ওষুধ যতক্ষণ খাবে এপিলেপসি কন্ট্রোলেই থাকবে। তো এটা ইউজুয়ালি এপিলেপসিকে বাই এন্ড লার্জ বলা হয় ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ, ইট ইজ এ কন্ট্রোলেবল ডিজিজ। এপিলেপসির কোনো প্রিভেনশন, মানে নন এপিলেপটিক যারা, মানে যাদের এপিলেপসি রোগটা রয়েছে, কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে। ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো এপিলেপসিটাকে আরো প্রভোগ করতে পারে, যেমন একটা তো হচ্ছে ওষুধ মিস করা। যদি এপিলেপসির ওষুধ মিস করে তাহলে এপিলেপসি হতে পারে। 2 নম্বর হচ্ছে খুব বেশি যদি অ্যালকোহল কনজাম্পশন, তাহলে এপিলেপসি অ্যাটাক অ্যাগ্রেভেট করতে পারে। অ্যালকোহল কনজাম্পশন এত খেলো যে এপিলেপসির যে ড্রাগের নর্মাল ব্লাড লেভেলটা ফল করবে, সুতরাং ওর এপিলেপসি। ঘুম না হওয়াটা একটা এপিলেপসির কারণ, সুতরাং এপিলেপসি পেশেন্টদের ভালো ঘুম হওয়াটা খুব জরুরি। 2 নম্বর হচ্ছে অত্যধিক টেনশন অ্যাংজাইটিতে এপিলেপসি থ্রেশহোল্ড কমে যেতে পারে, তখন এপিলেপসি অ্যাটাকটা হওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রেগনেন্সি টাইমে যে ব্লাড, মানে এপিলেপসির চান্স বেড়ে যায় প্রেগনেন্সির টাইমে। কেন কি, যে ড্রাগটা দেওয়া হচ্ছে সেটা একটা মানুষের জন্য যথেষ্ট, কিন্তু যেহেতু বডির মধ্যে আরেকটা মানুষ গড়ে উঠছে, তার জন্য হয়তো ড্রাগ বাড়াতে হতে পারে। তো এই যে প্রিভেনশন গুলো, এগুলোকে জানতে হবে যে কি কি ট্রিগারিং ফ্যাক্টর কাজ করছে, এবং সেগুলোকে এলিমিনেট করাটাই হচ্ছে প্রিভেনশন।